একদম নিজের নিজের লাগছে। বাস চলছে চলছে। এই যে আমারটা বানাচ্ছে। কলকাতা আমার আজকে আর আসা হলো না, একটা ঝামেলার পরিবেশ তৈরি হলো। তো আমি এখন রীতিমতো বিনা পাসপোর্টে বিদেশে বসে আছি। নমস্কার সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো আমার চায়না থেকে ফিরে যাওয়ার দিন। তো বেসিক্যালি আমার ফ্লাইট হলো এখান থেকে আমি যাব ব্যাংকক, আর ব্যাংকক থেকে আমি যাচ্ছি কলকাতা। বেশ অনেক দিন পর বাড়ি ফিরছি, বেশ বেশি দিন নয় বাট কিন্তু কিছুদিন থাকবো, বাড়ির সবার সাথে সময় কাটিয়ে আবার ফিরে আসবো নেদারল্যান্ডসে। এখন আমি বসে আছি কুনমিং এয়ারপোর্টে। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি ট্রেনে করে ডালি থেকে কুনমিং আসলাম। আমি বলেছিলাম যে পরের দিন আমার এখান থেকে ফ্লাইট আছে, তো সেই এয়ারপোর্টে। তো এইগুলো হলো গেটগুলো, ডাইরেক্ট দেখেই বোঝা যাচ্ছে। আমার গেটটা একটু পরে আছে, আমার গেট হলো 77 গেট। আর এই যে ওপরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে না, এইগুলো কিন্তু প্রপার হলো খাওয়া দাওয়ার জায়গা, শপিং করার জায়গা। আমি যত ওই দিকটা যাব আপনারা তত ভালো করে দেখতে পারবেন। এই যে জায়গাটা দেখা যাচ্ছে সিঁড়ি আর লিফট, এইটা ছিল উপরে যাওয়ার, মানে উপরে গিয়ে আপনি ঘুরবেন, খাবেন দাবেন, শপিং করবেন, যা যা থাকে সেটাকে এইভাবে বন্ধ করা। আর এখানে কিন্তু কোনো কাজও চলছে না, যে এমন না কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে বা কিছু, জাস্ট বন্ধ করা। আর সিকিউরিটির সামনে আমি যাচ্ছি না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাও নয়। ঠিক এই যে আমার যেখানটা আঙুল, এইখানটা সিকিউরিটিটা থেকে বেরোচ্ছি আমি, জাস্ট বেরিয়েই এই জায়গা, বেরিয়েই এখানে টয়লেট, এখান থেকে জল নিতে পারি। আর এই হলো চারপাশ, ডাইরেক্ট হলো গেট। আর উপরে সব রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, ওদিকটা KFC। এই যে লোকজন উপরে যাতায়াত করছে, এটা শুধুমাত্র ডোমেস্টিকদের জন্য, বাট ইন্টারন্যাশনালদের জন্য রাস্তাটাই বন্ধ করে দিয়েছে যাওয়ার। আমি এখন বসেছি থাই এয়ারওয়েজে, জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। এটা হলো 2 ঘন্টা 15 মিনিটের একটা ফ্লাইট। তারপরে আমার ব্যাংককে কয়েক ঘন্টা রয়েছে, তারপর ওখান থেকে রাতের দিকে আমার ফ্লাইট হলো কলকাতার জন্য। আর আমি কলকাতা পৌঁছাবো ভোরবেলা, মানে পরের দিন ভোরবেলা বলা যায়, অনেক রাতেই ফ্লাইট। আর আমি নিয়েছি উইন্ডো সিট। এই হলো দৃশ্য এখান থেকে, দুটো জানলা, একটার সাথে একটা ফ্রি। ফ্লাইটে খাবার দিয়েছে, দেখাচ্ছি, এখনো খুলিনি। এটা বোধহয় কেক বা তিরামিসু কিছু একটা হবে, ব্রেড বাটার, এটা একটা স্যালাড টাইপের। আর এটা হলো মেন খাবারটা, তো খুলে দেখবো। আমি এখন চলে এসেছি ব্যাংককে। আমার ট্রানজিট ছিল আর কি প্রায় 6 ঘন্টার, কিন্তু ইমিগ্রেশনে গেল কিছুটা সময়, তারপরে বেরোতে সময় লাগলো। তবে বেশি সময় লাগেনি, বেশি সময় লাগলো ট্যাক্সি বুক করতে। এয়ারপোর্টে এসে এখানে এত লাইন লোকজনের। একটা গ্র্যাব বলে একটা এদের উবার টাইপের আছে, অনলাইনে বুক করা যায়, সেটা বুক করেছি। দেখাচ্ছে যে 25 মিনিট লাগবে আসতে। তো 25 মিনিট মানে নেই অত সময় এখন। তারপরে ওখানে একটা এয়ারপোর্টের বাইরেই একটা ট্যাক্সি বলে একটা কাউন্টার থাকে, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম। তো আমাকে একটা জায়গা দেখালো, বললো ওখানে গিয়ে একটা টিকিট নিতে হবে। তো ওটা একদম মানে এয়ারপোর্টের বাইরেই রয়েছে। তো ওই মেশিন মতো একটা জায়গা ছিল, ওখানে গিয়ে ক্লিক করলাম। তো একটা রিসিট বেরোলো, সেখানে লেখা আছে যে ট্যাক্সি লেন নাম্বার 55-এ ট্যাক্সি রয়েছে। তো যে আর কি ড্রাইভার, ওনার নাম দিয়ে সবকিছু দিয়ে লেখা। তো লেন নাম্বার 55-এ গেলাম, এখন সেই ট্যাক্সিতেই যাচ্ছি। ডিফারেন্সটা হলো যে গ্র্যাব করতে অনেক সময় লাগে, মানে গ্র্যাব আসতে অনেক সময় লাগে, প্রচুর লোক মানুষ লাইন দিয়ে আছে ওটার জন্য। আর ট্যাক্সির দামটা একটু বেশি নেয়, কিন্তু সাথে সাথে পেয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এখন সময়ের দাম অনেক বেশি এই মুহূর্তে, খুব একটাও বেশি না, এমন না যে 600-700 টাকা বেশি নিচ্ছে, হয়তো 50 বাট বা 60 বাট বেশি নিচ্ছে, কিন্তু ঠিক আছে, মানে ওটা অতটাও বেশি না। তো এখন একটু যাচ্ছি শহরের দিকে, ওখানে একটা ওই মার্কেট মতো আছে দেখছিলাম অনলাইনে। আমার প্ল্যানটা একটু বড় ছিল,
ভেবেছিলাম আমি একদম 6 ঘন্টার মধ্যে 5 ঘন্টা পেয়ে যাব, কিন্তু আমার যেতে এখন লাগবে 1 ঘন্টা। তো আমি হয়তো ম্যাক্স 2 ঘন্টাই পাবো। তো ভালো 2 ঘন্টাই দেখে যাই, একটু ছুঁয়ে যাই। আমি চলে এসেছি ব্যাংককে প্রাতুনাম নাইট মার্কেটে। কথা কিছু শোনা যাবে না, আমি চারিদিক দেখাচ্ছি। এখানে একটা দারুণ মার্কেট, চারিদিকে শুধু জামা জামা আর জামা। এখানে না আমি প্রচুর বাংলা, হিন্দি, তারপর আরো যেসব আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস আছে সেগুলো সব শুনছি। একটু আগে আমি একটা জায়গায় হাত দিয়ে হাঁটছিলাম, ওখানে একজন বলছে আরে আরে আমারটা আমাকে চয়েস করতে দাও। একদম নিজের নিজের লাগছে। এখানে রাস্তায় হাঁটছি, কি ছেড়ে কি নেবো বুঝতে পারছি না। এখানে দেখলাম এইগুলো ওই রাতে পরে শোয়ার বা ঘরে পরার বেশ ভালো সিল্কের এই জামাগুলো রয়েছে, মানে উপরে শার্ট আর নিচে প্যান্ট। তো এগুলো 180 এদের টাকায় দিচ্ছে। তো এই যে উনি, আমি এখান থেকে দুটো নিলাম, আমারটা এখন উনি প্যাক করছেন। আমি একটু বললাম যে টাকা কমাবে দুটো, বললো না হবে না, মুখ করে দিল আমাকে। যাই হোক, এক একটা 180 করে, তো দুটো নিচ্ছি। এই যে নিয়ে নিচ্ছি। আরো কিছু জামা কাপড় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি ঠিক এখানে যেহেতু ট্রায়াল কিছু করার নেই, তো কিছু কিছু জিনিস মাঝে মধ্যে কি হয়, দেখে মনে হয় হ্যাঁ গায়ে হয়ে যাবে, কিন্তু পরে গিয়ে আর হয় না, তো সেটা নষ্ট হয় মানে ট্রাই না করে নিলে। তো ওই জন্য আমি কিছু নিতে পারছি না, কারণ এইগুলো ফ্রি সাইজ ছিল। তো বেশ ভালোই হলো, নিয়ে নিলাম দুটো। এবার দেখি 2 ঘন্টায় আর কি করা যায়। আর এই যে এখন যে মার্কেটটা আপনারা দেখছেন, এটা আমি শুনেছি সকালবেলা বসে। সকাল মানে ভোর 6টা থেকে 8টা নাকি বেস্ট টাইম। এখানে মানে ওই অনেক কিছু বসে একসাথে, যারা বিজনেস করে তারা এখান থেকে এসে হোলসেলে জিনিস কেনে। আর এখন বসেছে, এখন বেশিরভাগই দেখছি নর্মাল টুরিস্ট লোকজন এসে কিনছে। তো বিজনেসের ব্যাপারটা এখন জানি না, তবে বলছে নাকি এটাও হোলসেল। এখানে একটা বিশাল বড় রোড, আর ওই পাশে আমি দেখছি অনেক কিছু রয়েছে। তো আমি এখন ওই পাশে যাওয়ার রাস্তা খুঁজছি এখান থেকে। এখানে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর মোজা, 6টা 100 টাকা। তো আমি 6টা নিলাম, বেশ ভালো দেখেই। এগুলোর ভেতরে আছে, পরে কি দেখাবো আমি। আচ্ছা, আমি এখান থেকেই দেখাচ্ছি। আমি একটা এইটা নিলাম ব্রাউন কালার, এখান থেকে আমি একটা এইটা নিয়েছি, এখান থেকে একটা পিঙ্কিশ টাইপের ছিল ওটা নিয়েছি, আর কিছু ছেলেদের নিয়েছি, কারণ ডার্ক কালারগুলো বেশ মানে নোংরা কম হয় আর কি। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আম, তো আমি একটা আম নিয়ে নিলাম। এটা 60 টাকা নিল। একটা আছে রাইসের সাথে, থ্যাংক ইউ। একটা আছে রাইসের সাথে, একটা আছে শুধু। তো আমি শুধুটাই নিলাম। দারুণ দারুণ ব্যাপার। আমটা আমি খেয়ে দেখাতে পারছি না, কারণ আমি এক হাত দিয়ে ধরে আছি, আর আরেক হাতে আমার ফোন, যেটা দিয়ে আমি রেকর্ড করছি। যে মানে দারুণ খেতে, প্রচন্ড মিষ্টি আর অসাধারণ খেতে। এই যে আমার সামনের রাস্তা, এখন রাস্তা পার হয়ে ওই দিকটা যাচ্ছি, যে দিকটা বললাম যাব। তো রাস্তা এরকম বেশ সুন্দর ব্রিজ করা রয়েছে, উঠছি সিঁড়ি দিয়ে, দেখি ওইদিকে কি আছে।
আমি যা সবকিছু কিনছি সেগুলো কিন্তু সব ক্যাশে কিনছি, এখানে কেনা খাওয়া সবকিছু ক্যাশে নিচ্ছে, কোথাও কার্ড নিচ্ছে না। আর আমি যখন, বাবা স্লিপারই আছে এগুলো, নেমে কথা বলি। তো আমি যখন এয়ারপোর্টে ছিলাম ভেবেছিলাম আমি এক্সচেঞ্জ করাবো, আমার কাছে ইউরো থাকে, তো ইউরো ছিল, ভাবলাম কিছুটা এক্সচেঞ্জ করাই, খুব বাজে রেট দিচ্ছিল। তো সেই জন্য আমি ডাইরেক্ট আমার যে রেভলিউট যে ব্যাংক আছে সেখান থেকে আমি কিছু টাকা জাস্ট এটিএম মারফত তুলেছিলাম। তারপরে এই শহরে এসে সেটা আমার খরচা হয়ে গেছে, খুবই অল্প তুলেছিলাম। এটা খাচ্ছি, মানে যা দেখালামই, কিনলাম, খেলাম, তো প্রায় মানে শেষের দিকে, আর এত কিছু রয়েছে, তো আমি ভাবছি আরও আমার লাগতে পারে। তো আমি হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা ছোট এক্সচেঞ্জ অফিস আছে যেখানে খুব ভালো রেট দিচ্ছে, তো সেখান থেকে আমি কিছুটা ওই 20 ইউরো মতো এক্সচেঞ্জ করালাম। সেই 20 ইউরোটা এখানকার টাকায় হলো ওই 699 টাকা, মানে প্রায় 700 টাকা, 1 টাকা কম, 700 টাকা। তো ভালোই, দেখা যাক আর কি কি পাই। চলে এসছি ওই পার থেকে যে মার্কেটটা দেখছিলাম সেটায়। তো এখানে বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ব্যাগ, জামা কাপড়, খাওয়ার। আমি পাপায়া স্যালাড খুঁজছি। দারুন দারুন সব সি ফুড, রাইস সব বানিয়ে বানিয়ে দিচ্ছে। তো আমার সহ্যের সীমা পেরিয়েছে, এবার আমি বসেছি। এত খাওয়ার চারিদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো বসেছি, বসে আমি একটা বেশ সি ফুড ফ্রাইড রাইস অর্ডার করেছি, আসলে দেখাবো। এই যে আমারটা বানাচ্ছে। অ্যাকচুয়ালি এত অপশান এখানে, আমি কোনটা ছেড়ে কি খাবো বুঝতে পারছি না। লাস্টে সব থেকে সেফেস্ট মানে জানি আর কি, সেটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ শ্রিম্প আর সি ফুড আর কি। আর এখানে রয়েছে মোমো, আর এর পাশেই পাপায়া স্যালাড, যেটা আমি এতক্ষণ খুঁজে অর্ডার দেওয়ার পর পেলাম। তো আমি প্রথমে ওইটা খাবো, তারপরে আমি এটা প্যাক করে নিয়ে যাবো, এটা আমি ফ্লাইটে খাবো। পাপায়া স্যালাড তো ছাড়ছি না। এইখানে সব লোকজন খাচ্ছে। চলে এসেছে খাওয়ার, সি ফুড রাইস মানে ফ্রাইড রাইস, তার সাথে একটা বিশাল বড় উপরে ডিম দিয়েছে। এবার আমি শুরু করি। দারুন দারুন। এই হলো আমার পাপায়া স্যালাডের সেকশন। আমি এতক্ষণ ওখানটা খেলাম, এবার এইটা খাবো মানে এটাকে প্যাক করে নিয়ে চলে যাব। এটা আমার না, একজন কেউ সি ফুড অর্ডার দিয়েছেন, এটা তার। আমি আসলে এখান থেকে কিছু একটা খেতে চেয়েছিলাম, এই বড় বড় চিংড়ির মধ্যে কিছু, কিন্তু এইখানে বসার কোনো জায়গাই নেই, এত ভিড়। তো আমি ওই জন্য যে এইখানটা বসার একটা জায়গা ছিল ওইখানেই বসে খেয়ে নিলাম। বাকি ওইদিকে যেগুলো ভালো ভালোগুলো আছে প্রচন্ড ভিড়। নিয়ে নিলাম আমার পাপায়া স্যালাড স্পাইসি। এই স্ট্রিটটা পুরোটাই একটা ফুড স্ট্রিট। ওই পাশ থেকে দেখে এরকম কিছু একটা ভাবছিলাম।
তো ঘোরা শেষ, এবার এখান থেকে চলে যাওয়ার পালা। 2 ঘন্টা যতটুকু হয় আর, কিন্তু বেশিরভাগই আমি টাইম স্পেন্ড করলাম এই ফুড স্ট্রিট বা ফুড মার্কেট যাই বলা যায় এটাকে, এখানটাতে। তো করে আমি ভালো ভালো আর কি খেলাম, খাবার দাবার দেখালাম। এখন পাপায়া স্যালাড নিয়ে নিয়েছি আর একটা ট্যাক্সি অর্ডার করেছি। আর এখান থেকে এয়ারপোর্ট যেতে লাগে 1 ঘন্টা, আসার সময় 1 ঘন্টার একটু বেশি লেগেছিল কারণ ট্রাফিক প্রচন্ড ছিল। তাই ছোট্ট করে একটু ব্যাংকক ঘোরা আর কি, জাস্ট একটু টাচ করে গেলাম। আমি যখনই কোথাও যাই, আমার যদি অল্প সময় ট্রানজিট থাকে এরকম 5 ঘন্টা 4 ঘন্টা, আমি চেষ্টা করি অ্যাটলিস্ট যাতে যে শহরে আমার ট্রানজিটটা পড়েছে সেখানে আমি যে শহরটা ছুঁয়ে আসতে পারি। তো সেটাই করলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আমার তো দারুণ লেগেছে, একটা মোটিভেশন পেলাম। এখানে তো অবশ্যই আসার, মানে আমি আসবো, আমার প্ল্যান তো অবশ্যই থাইল্যান্ড রয়েছে, কিন্তু মানে দারুণ লাগলো, একটা এক্সপিরিয়েন্স, ছোট্ট একটা এক্সপিরিয়েন্স হলো, দারুণ লাগলো। তো ফিরে আবার আসবো এখানে, তো আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, মানে 9টা বাজতে আর 6-7 মিনিট বাকি। তো জাস্ট ট্যাক্সি বুক করেছি, আর এখানে ট্যাক্সি আসতে একটু সময় লাগে। চীনে এতদিন থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে যখনই ডিডি বুক করছি মানে সেকেন্ডের মধ্যে চলে আসছে, এমনও না যে 3 মিনিট লাগাচ্ছে 4 মিনিট লাগাচ্ছে, ম্যাক্স আমি দেখেছি 1 মিনিট। 1 মিনিটের মধ্যে গাড়ি এসে হাজির, বেশিরভাগ সময় 1 মিনিটের কম। তো আমি ভাবছি কি হলো, আসছে না কেন। এখানে এখন 10 মিনিট দেখাচ্ছে, 10 মিনিট পরে, মানে স্বাভাবিক এখানে ট্রাফিকটা প্রচুর রয়েছে। তো বেশ ভালো। তো ওয়েট করি, এখন চলে এসেছি এয়ারপোর্টে, এবারে ফ্লাইট ধরার পালা কলকাতার। ইমিগ্রেশন হয়ে গেছে, যা যা করার সব হয়ে গেছে, এবার খালি গেটের দিকে যাচ্ছি। এখানে দারুণ একটা সমুদ্র মন্থনের সুন্দর মতো একটা করা। বেশ বড় এয়ারপোর্ট আর বেশ সুন্দর। এখন আমি যাচ্ছি গেটের দিকে, আমার গেট হলো D1। এইগুলো হলো গেট এরিয়া। তো এইগুলো মেন, যেটা ওই ঢোকার পর যেটা ছিল, তারপর ইমিগ্রেশন ছিল, ওই জায়গাগুলোও খুব সুন্দর ছিল। তো আমি ভাবছিলাম আমার দেরি হয়ে গেছে, তো তাড়াহুড়োর চক্করে আমি আর কিছু ভিডিও তুলতে পারিনি, দৌড়ে দৌড়ে আর কি গেট অব্দি আসলাম। বাস চলছে তো চলছে তো চলছে। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা বাজতে 5 মিনিট বাকি। এখন ভোর 5টা বাজতে 5 মিনিট বাকি। তো 24 ঘন্টা চলে গেল অকারণে। তো হ্যালো, আবার এক্ষুনি আপনারা যেটা দেখলেন যে আমি ফ্লাইটের দিকে যাচ্ছি, গেটে ছিলাম, গেট D1, সেখান থেকে আমি ফ্লাইটে উঠলাম। ফ্লাইটটা আমার ছিল 11:30, মানে আমাদের বোর্ডিং শুরু হয়েছিল 11:10 থেকে। তারপর 11:30টার সময় আমরা সবাই মোটামুটি প্লেনের ভেতরে, একদম প্লেন বন্ধ। তারপরে 11:30টার সময় প্লেন বন্ধ, ভালো কথা, প্লেন শুরু হবে, ফ্লাইট চালু হবে করতে করতে 10 মিনিট ধরে আমরা সবাই বসে আছি। 10 মিনিট পর বলছে একটা ছোট গন্ডগোল দেখা দিয়েছে, তো আমাদেরকে একটু তেল ভরতে হবে ফ্লাইটে। তো ভালো কথা, খুবই অবাক ব্যাপার, এত বড় ফ্লাইট, আগে থেকে তেল ভরা হয়নি। তো আমরা বসে আছি, 15 মিনিট হয়ে গেল। তারপর আবার অ্যানাউন্স করলো আরো কিছুক্ষণ লাগবে, আমরা জানি না কত সময় লাগবে, ফ্লাইটে কিছু গন্ডগোল দেখা দিয়েছে সেটাকে ঠিক করতে। আমি বলছি থাই এয়ারওয়েজের কথা। তো একটা ফ্লাইটে অতটা বড় গন্ডগোল মানে তো সেটা আগে থেকে চেক করতে হয়, প্যাসেঞ্জার নেওয়ার পর চেক করছেন ওনারা, ভালো কথা। তো মোটামুটি বেশি লম্বা আমি কথাটা টানবো না, আমরা 3.5 ঘন্টা, 11:30 থেকে 3.5 ঘন্টা আমরা ফ্লাইটে সবাই মিলে বন্দি হয়ে বসে আছি। ফ্লাইটে বাচ্চা আছে, বয়স্করা আছেন, মাঝবয়সী সবাই রয়েছেন, মানে সব রকম বয়সী মানুষজন ফ্লাইটে রয়েছেন। না কোনো জল, কিচ্ছু না, মানে যা 3.5 ঘন্টা বসিয়ে রেখে তারপরে
আমাদেরকে হঠাৎ 3.5 ঘন্টা পর, মানে অলমোস্ট ভোরবেলা, বলছে অ্যানাউন্স করে যে সরি, দ্য ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেল, আমরা আপনাদেরকে একটা হোটেল দিয়ে দেবো, আর আপনাদেরকে কালকে এই সেম ফ্লাইটটা ধরতে হবে রাত 11:30টার সময়। লোকজনের মাথা খারাপ, স্বাভাবিক। কিছু কিছু মানুষের ট্রানজিট ছিল, তাদেরকে দিল্লি যেতে হবে, তাদের সেখান থেকে অন্য জায়গায় ফ্লাইট রয়েছে। কিছু কিছু মানুষকে আহমেদাবাদ যেতে হবে, তাদের অন্য জায়গায় সেখান থেকে ফ্লাইট রয়েছে। তো তারপরে ফ্লাইট থেকে আমাদের নামালো 3.5 ঘন্টা পর। একটা ঝামেলার পরিবেশ তৈরি হলো, স্বাভাবিক, সেটা খুবই স্বাভাবিক। আর ঝামেলার পরিবেশ তৈরি হওয়া সব থেকে কারণ ছিল যে এরা কোনো ইনফরমেশন দিতে পারছে না, যে তুমি কোথায় যাচ্ছ, এরপরে তোমার স্টেপ কি, এরপরে কি হবে, ওর পরে কি হবে, কিছু বলছে না। এক একজন ক্রু এক এক রকম ইনফরমেশন দিচ্ছে। মানুষজনের প্রশ্ন হচ্ছে আমাদের লাগেজ কি হলো। সবার লাগেজ রয়েছে ফ্লাইটে, আমার নিজের 2টো বড় লাগেজ রয়েছে। তো একজন বললো হ্যাঁ লাগেজ আপনাকে যখন হোটেল দেওয়া হবে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। একজন বলছে লাগেজ পরের দিনকে আপনি যখন যাবেন, কলকাতা যাবেন, তখন পাবেন। তো এরকম সব ঝামেলা চলছে। চলতে চলতে আমাদের আবার ওইখানে দাঁড় করালো আরো 2-3 ঘন্টা। দাঁড় করিয়ে তারপরে আমাদেরকে হোটেল দিল। যে হোটেল দিয়েছে সেটাও এয়ারপোর্ট থেকে 26 মিনিট দূর। 26 মিনিট ধরে আমরা বাসে চলছি। তো যাই হোক, এখন হোটেল দিল। তো এখন ঘড়িতে বাজে ভোর 5:23। আমার 3টা অর্ধেক দেখা যাচ্ছে। হোটেলটা দেখাচ্ছি ঠিকঠাক, হোটেল ঠিকই আছে। তো এখন যাব একেবারে 6টা থেকে ব্রেকফাস্ট করে এসে ঘুমাবো। আবার সন্ধেবেলা 7টার সময় ওরা এসে নিয়ে যাবে বাসে করে, এয়ারপোর্ট নিয়ে যাবে। আবার সেই 11:30টার সেম ফ্লাইটটা। কলকাতা আমার আজকে আর আসা হলো না। অনেক এক্সাইটমেন্ট নিয়ে উঠেছিলাম ফ্লাইটে, যে আছে, দেখা হবে সবার সাথে বাড়িতে। আমাদের সবার, প্রত্যেকে যতজন ফ্লাইটে ছিল সবার পাসপোর্ট ওরা নিয়ে রেখে দিয়েছে। তো পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছে, আর আমাদেরকে একটা করে জাস্ট একটা র্যান্ডাম ওদের ওই থাই এয়ারওয়েজ লেখা একটা ছোট কার্ড দিয়েছে, যেটার কোনো ভ্যালু আমার মনে হয় না আছে আলাদা করে। তো আমি এখন রীতিমতো বিনা পাসপোর্টে বিদেশে বসে আছি। আর এই একটা ব্যান্ড দিয়েছে কাগজের, তো এটা দিয়েছে ডিফারেন্সিয়েট করার জন্য। যারা ইকোনমি তাদেরকে এটা, যারা বিজনেস তাদেরকে হলুদ রঙের দিয়েছে। পাসপোর্ট নিয়ে নেওয়াটা খুব আনকমফোর্টেবল। এদের যে সিস্টেমটা প্রচন্ড আনঅর্গানাইজড। এনারা নিজেই জানেন না যে এনারা কি করছেন, কখন কি করবেন এবং কেন করবেন। তো সেই সময় একটা ভ্যালিড আইডি নিজেদের কাছে নিয়ে রাখাটা খুব মারাত্মক ব্যাপার। তো যাই হোক, আমি মানে পজিটিভলি ভাববো, আর ভাববো হ্যাঁ সব ভালো হবে, ঠিক আছে, হতেই পারে, চলার পথে অনেক কিছুই আসে যায়। তো এটাই আশা করি কাল কলকাতা পৌঁছাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই হলো রুমটা। তো এখানে 2টো বেডওয়ালা রুম রয়েছে, আর এইখানে রয়েছে ওই জল আর হট মানে বয়লার, আর এদিকে কিছু এক্সট্রা বালিশ, লকার আর আলমারি টাইপের, আর এখানে বাথরুম। ঠিকই আছে রুম নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তো ফাইনালি আজ হলো দ্বিতীয় দিন, মানে যেদিন আমাদের ফ্লাইট মিস হয়েছিল তার পরের দিন আজকে। আর তো যে যে হোটেলটায় ছিলাম ওখানে ভালো বেশ ছিল, ব্রেকফাস্ট দিয়েছিল, লাঞ্চ অ্যান্ড ডিনার সব কিছু ভালো রকমই ব্যবস্থা ছিল। তারপর সবাইকে 7টার সময় বাসে তুললো, 7:30টায় বাস ছাড়লো, বাসে করে নিয়ে আসলো এয়ারপোর্ট। এই প্রথমবার পাসপোর্ট ছাড়া এয়ারপোর্টে ঢুকলাম। তো তারপরে খুব ইজিলি সব স্মুথলি হয়ে গেল, ইমিগ্রেশন হয়ে গেল, নতুন টিকিট দিল, তার মধ্যে নতুন সিট নাম্বার। কারণ এখন মনে হয় বড় ফ্লাইট দেবে একটা, ওই ছোট ফ্লাইটে আর যাবে না। কারণ কালকে যাদের ক্যান্সেল হয়েছে মানে আমরা প্লাস নতুন কাস্টমারও বোধহয় আছে, তো সেই জন্যে এখন এয়ারপোর্টে আছি। এখন বাজে 9:30 মতো, আমার ফ্লাইট হলো 11:30। আজকের জন্য ফিঙ্গার ক্রস, যেন আজকে আর কোনো গন্ডগোল না হয় ফ্লাইটে, আর কলকাতা পৌঁছে যেতে পারি। আর আমাকে দিয়েছে এরকম একটা কার্ড,
যেখানে একটা নাম্বার লেখা আছে প্লিজ রিটার্ন দিস কার্ড এট দ্য ইমিগ্রেশন চেক পয়েন্ট। এবার আমি ইমিগ্রেশনে যাব, তো সেখানে এটা দিয়ে ওরা বুঝতে পারবে আমরা কোন ফ্লাইট থেকে। এখন বসে আছি ওয়েটিং এরিয়াতে, এখনো অনেক সময় আছে। ফাইনালি কলকাতা চলে এসেছি, প্রায় বাড়ির সামনেই একদম এসে গেছি। জাস্ট ট্যাক্সি থেকে নামলাম। তো এটাই চিন্তা ছিল, লাগেজ টাগেজ সব ঠিকঠাক পেয়ে গেছি, সবকিছু ভালো ছিল। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন আমি অলরেডি কলকাতা ছেড়ে চলেও গেছি নেদারল্যান্ডসে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।